অধ্যায় 17 সংগঠিত হও। শরীর ধর্মাধর্মের অধিষ্ঠান। মানুষের জীবন কয়েকটি স্বাভাবিক স্তরে বিভক্ত: শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব এবং বার্ধক্য। এই প্রতিটি স্তরে মানুষের মনোদৈহিক সার্বিক পরিবর্তন সাধিত হয়। পরিবর্তনশীল ঘটনা শ্রেণীর নাম মনোদৈহিক শরীর। প্রাণ জীবনী শক্তিরূপে সমুদয় শরীরের উপর কার্য করছে। দেহের অস্থি, ত্বক, স্নায়ু, হৃৎপিণ্ড, ফুসফুস প্রভৃতি কয়েকটি অঙ্গ জীবকোষের সমন্বয়ে গঠিত। মাংস, পুজ, বিষ্ঠা, মূত্র, স্নায়ু ও রক্ত, মেদ, মজ্জা, অস্থি, ত্বক, সপ্তধাতু ইত্যাদিতে শরীর পূর্ণ। কাল, পঞ্চভূত, জ্ঞান প্রভৃতির নিবৃত্তি, কর্মভোক্তা, কর্মোপকরণ, বুদ্ধি সকলের অধিষ্ঠান। এ দেহ মন। শরীর যা আহার্য দ্বারা পরিবর্তিত। দর্শন, শ্রবণ, শ্বাস প্রশ্বাস, গমন, স্থিতি, সংকোচন, প্রসারণে, সুখ দুঃখ ইত্যাদি সকল পুঙ্খানুপুঙ্খরূপে বীর্যবান, স্থিতিশীল, অনিত্য বলে আত্মসংজ্ঞা ত্যাগ করে নন্দিত, বিরক্ত, অনুরক্ত না হয়ে অনুরাগ নিরোধ করে। এই রূপসমূহের প্রতি লোভ ত্যাগ করে বাস করাতে চিত্ত প্রসন্ন থাকে। এই দেহ কারো নয়, পূর্ববর্তী কতক কর্ম দ্বারা সঞ্জাত। 4 জীব: যোনি, অন্তজ বা অন্ডজ, জরায়ুজ বা ভ্রূণজ, সংসেদজ ও ঐপপাতিক বা স্বয়ংজাত প্রভৃতি জটিল গ্রন্থির সমন্বয় এই মানুষ। মানুষ জড়জগতের যাবতীয় অবস্থা ও সত্ত্বের অধীন, কেননা প্রাণী দেহের জৈবিক কার্যাবলী যান্ত্রিক স্বভাবের। দেহ জাতি দেহের একটি কোষস্বরূপ। বংশ পরম্পরাগত সমান্তরালভাবে চলতে থাকে অভিজ্ঞতার প্রবাহমান ধারা। প্রাণীর প্রাণ তার জীবন্ত দেহের রক্তে। জন্ম কোল, নারদ, বুক লক্ষ্মী, আঙ্গুল দক্ষ, উরু পটুতা, পা শুশ্রূষা। প্রাণ বশিষ্ঠ, নাম কান্তি, ত্বক ভৃগ্য, হাত কৃতু বা বল তথা ক্ষত্রিয়, নাভি পুলক, কান পুলস্থ, মুখ সরস্বতী, অঙ্গিরা বা ব্রাহ্মণ, চোখ অস্থি, মন মরীচি, স্তন সত্যধর্ম, পিঠ অধর্ম, হৃদয় কাম, ঠোঁট লোভ বা প্রীতি, জননেন্দ্রিয় সমুদ্র, গুহ্যদ্বার রাক্ষস, ছায়া কর্দম বা প্রীতিগত, পক্ষকাল, বিহার থেকে অপ্সরা জন্ম দেয়। পদতলে রসাতল, পাদোদয়ে ধরণী, জঙ্ঘায় পর্বত, জানুতে পক্ষী, বসনে সন্ধ্যা, গুহ্যে প্রজাপতি, জঘনস্থলে অসুর, নাভিস্থলে আকাশ, কুক্ষি দেশে সমুদ্র, বক্ষস্থলে নক্ষত্র, হৃদয়ে ধর্ম, মনে চন্দ্র, উভঞ্চস্থলে কমলা, কণ্ঠে শ্যাম, বাহুতে দেবতা, কর্ণে দিক, মস্তকে স্বর্গ, কেশে মেঘ, নাকে বায়ু, চক্ষে সূর্য, বদনে অগ্নি, বচনে বেদ, রসনায় বরুণ, ভ্রূদয়ে বিধি,
চোখের পাতায় দিবারাতি, ললাটে ক্রোধ, স্পর্শে কাম, শুক্রে জল, ছায়াতে মৃত্যু, হাস্যে মায়া, লোমে ঔষধি, নারীতে নদী, নখে শিলা, বুদ্ধিতে ব্রহ্মা, ইন্দ্রিয়ে ঋষি, গায়ে স্থাবর জঙ্গম, তেজ, জল, অন্ন আর মন নিয়েই প্রাণদেহ রক্ষা করে। দেহের অভিমান, স্থূলতা, কৃশতা, ব্যাধি, দুঃখ, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, কলহ, জরা, নিদ্রা, রতি, ক্রোধ, অহংকার, মত্ততা, শোক, মোহ, মৃত্যু কতগুলি নির্দিষ্ট জৈব ধ্রুবক ব্যতীত প্রতিটি মানুষ সম্পূর্ণ ভিন্ন। মাতৃভাষা, জাতি, ধর্ম, বর্ণ, সময় ও স্থানের মতামত ব্যতিরেকে, এমনকি মা ও বাবাকে হবেন তার মতামত ব্যতিরেকে, জিন ডোনার, মা বাবার ক্ষণিকের জৈব ক্রিয়াকলাপের আকস্মিক ফসল ব্যক্তি, বস্তু যাকে আমরা দেহ বলি তা অসংখ্য স্বতন্ত্র সজীব কেশের সংঘাত, অজৈব রাসায়নিক রসযোগে বস্তুর গুণগত পরিবর্তনের ফলে ক্রমশ তা প্রাণীর জন্ম দিল। সৃষ্টি ও ক্রিয়াশীলতার পেছনে বস্তুর রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ভূমিকা রয়েছে। প্রাণ শক্তির মূলে রয়েছে বহুবিধ রাসায়নিক প্রক্রিয়া। কোষ প্রাচীর, প্রাণসত্তা, প্রাণকেন্দ্র তিনটি অংশের সমন্বয়ে জীবকোষ গঠিত। প্রাণকেন্দ্রের ক্রোমোজোম বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে। প্রাণকেন্দ্রের সাহায্যে জীবকোষ কর্ম প্রেরণা পায় এবং বংশবৃদ্ধি করে। বিভিন্ন জীবের জীবকোষে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট। জীবকোষগুলি জ্যামিতিক হারে দ্বিধাবিভক্ত হয়ে বহু কোষের সৃষ্টি করে। অসংখ্য কোষের সমবায়ে বহুকোষী দেহ গঠিত। প্রাণীকে রক্তবিন্দু বা সূক্ষ্ম কীট থেকে তৈরি করা হয়ে থাকে। 120 দিন পরে ভ্রূণে প্রাণ সঞ্চার হয়। 23 গুণ 2 সমান সমান 46টি ক্রোমোজোম, 650টি পেশি ও 305টি হাড় এবং 20,000 জিনের সমন্বয়ে মানবদেহের গঠিত, যা মাত্র 3 পাউন্ড ওজনের অসংখ্য নিউরন দ্বারা পরিচালিত। বংশগতভাবে সঞ্চালিত বৈশিষ্ট্যের একককে জিন বলে। জন্ম মুহূর্তে ডিএনএ মৌলিক সহজাত ধারণা নিয়ে জন্মায়। পরবর্তীতে পারিপার্শ্বিক প্রকৃতি, আরোহী, অবরোহী কিংবা গাণিতিক পদ্ধতিতে জীবন অণুতে বিভিন্ন বিদ্যুৎ রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই তরঙ্গ ব্যবস্থাকে আমরা আত্মস্থ জ্ঞান হিসেবে ধারণ করি। বিদ্যুৎ রাসায়নিক ক্রিয়ার ডিএনএ, আরএনএ, এমআরএনএ উজ্জীবিত হয়ে মস্তিষ্কে আমিষকোষ বলয় সৃষ্টির মাধ্যমে স্মৃতিসমূহ নিউরনে সংরক্ষিত হয়। অন্তরক্ষা গ্রন্থিসমূহের হরমোন রস মানুষের মস্তিষ্কের পরিচালন ও মনোদৈহিক কার্যক্রমে প্রত্যক্ষ ভূমিকা রাখে। ইন্দ্রিয় সংবেদ নির্ভর চিন্তা, কল্পনা, আবেগ, সংজ্ঞা, প্রজ্ঞা, ইচ্ছা, বুদ্ধি ও অনুষঙ্গ রচনা হয় মস্তিষ্কের সেরেব্রাম অংশে এবং জীবনের প্রয়োজনীয় দৈনন্দিন ক্রিয়া যেমন হৃৎপিণ্ড পরিচালন, শ্বাস প্রশ্বাস ক্রিয়া ও অন্যান্য দৈহিক সংগতি বিধানের কার্যক্রম সেরেব্রাম ও হাইপোথ্যালামাস নামক মস্তিষ্ক অংশে সম্পাদিত হয়। অবশ্য চিন্তা ও অনুভূতি ক্রিয়ার পিছনে মানুষের ইচ্ছার ভূমিকাও প্রত্যক্ষ এবং
এর প্রকাশও খুব জটিল হয়। সেই সাথে এর কর্মক্রিয়ায় কিছুটা অনিশ্চয়তা থেকেই যায়। পিটুইটারি গ্রন্থি নিঃসরণ বেশি হলে লম্বা আর কম হলে বেঁটে হয় মানুষ। হরমোনের তারতম্যে সামগ্রিক শরীরে বিশাল পরিবর্তন ঘটে। থাইরয়েড গ্রন্থির অধিক স্মরণে স্পর্শকাতরতা, হঠাৎ বিরক্তি, অস্থিরতা দেখা দেয়। জ্ঞান স্মরণ নির্ভর। সুখ দুঃখ ইন্দ্রিয়ের সাথে অবিচ্ছেদ্য ভাবে জড়িত, সুতরাং ভোগ করতে গেলেই শরীরের প্রয়োজন। যে জাতীয় বস্তুকে লাভ করে পূর্বে সুখ অনুভব করেছিলাম, পরবর্তীকালে সেই জাতীয় বস্তু উপলব্ধি করলে তার সুখ সাধনা স্মরণ হয়। স্মরণ নির্ভর জ্ঞান সাদৃশ্যমূলক ভ্রান্তিতে পতিত হয়। বালক ও বৃদ্ধ শরীরের মধ্যে আংশিক সাদৃশ্য বর্তমান এবং এই সাদৃশ্য দ্বারা বিভ্রান্ত হয়ে আমরা মনে করি উভয় শরীরই বুঝি এক ও অভিন্ন। শরীরের পরিমাণের ভেদ হওয়ায় সেই সমস্ত শরীরকেই এক শরীর বলা যাবে না। শরীর নিত্য পরিবর্তনশীল। পূর্বেই সংস্কার না থাকায় পূর্বানুভূত বস্তুর স্মরণ কোনো রূপেই সম্ভব নয়। শরীরের অবয়ব বিশেষ বিনষ্ট হলেও সেই অবয়বই অতীতে যে বস্তু অনুভব করে ছিল তার স্মরণ অক্ষুণ্ণ থাকে। শরীরস্থ গ্রাহক ইন্দ্রিয় উদ্দীপক বা বহির্বস্তু দ্বারা উদ্দীপিত হলেও স্নায়ু তথা মন অনুপস্থিত থাকলে অনুভবের অভাব ঘটে। পুরানো জীবকোষেরা নব উৎপন্ন জীবকোষ দ্বারা বদল হয়ে গেলেও স্নায়ুকোষগুলি ব্যতিক্রমী, কেননা এরা দ্বিধাবিভক্ত হয়ে ক্রমাগত নতুন জীবকোষ উৎপন্ন করে না। অতীত অনুভবের সংস্কার মস্তিষ্কের স্নায়ুকোষের মধ্যে সংরক্ষিত হয় এবং পরবর্তীকালে সেই স্নায়ুকোষ উপযুক্তভাবে উদ্দীপিত হলে উক্ত পূর্বানুভবের স্মরণ ঘটে। স্নায়ুকোষের সংখ্যা ১,৫০০ কোটির ১.৪ বিলিয়ন মতো প্রায়। পরিবর্তনের গতিপথে এককোষী জীব বহুকোষী জীবে পরিণত হয়ে পরিবেশের সাথে সুসম্পর্ক করার উদ্দেশ্যে আবির্ভূত হয়েছে স্নায়ুতন্ত্র। এর সর্বোচ্চ বিকাশ ঘটেছে মেরুদণ্ডী প্রাণীতে। স্নায়ুতন্ত্রের একক নিউরন। ১ ট্রিলিয়ন নিউরন নিয়ে মস্তিষ্ক গঠিত। অক্সিজেন চাহিদা, রক্তের চাপ, তরল পদার্থ ও ইলেকট্রোলাইটের মধ্যে ভারসাম্য রক্ষা, দেহের যাবতীয় অংশের কাজে সমন্বয়, জ্ঞান বুদ্ধি ধীশক্তি, চিন্তা, মানসিক আবেগ, অগ্র মধ্য পশ্চাৎ মস্তিষ্কের ৩ অংশ নিয়ন্ত্রণ করে। অগ্র মস্তিষ্ক বাক, ঘ্রাণ, দর্শন, দেহতাপ, চাপ, স্পর্শ, যন্ত্রণা, রাগ, পীড়ন, উদ্বেগ প্রভৃতি স্থূল আবেগ ও অনুভূতির এবং সংবেদী অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে। চিন্তা, বুদ্ধি, ইচ্ছা ও উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। মানুষের সামাজিক ও ব্যক্তিত্ব আচরণ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন সহজাত প্রবৃত্তির নিয়ন্ত্রণ, দেহের ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ, ঘুমন্ত মানুষকে জাগ্রত করা, পরিবেশ সম্পর্কে সতর্ক করা, অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ করে, হরমোন নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক বিভিন্ন পেশির কাজ সমন্বয়, দেহের ভারসাম্য, দেহতাপ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। পশ্চাৎ মস্তিষ্ক ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ, ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য ও দেহভঙ্গি নিয়ন্ত্রণ, চলাফেরার দিক নির্ধারণ, শ্বাসক্রিয়া,
নিয়ন্ত্রণ করে। সংবেদন স্থানান্তর ও যোগাযোগ নিয়ন্ত্রণ করে। সংবেদী স্নায়ু দেহের উদ্দীপনা দেহের পরিধি থেকে মস্তিষ্কে প্রেরণ করে। চেষ্টীয় স্নায়ু দেহের উদ্দীপনা মস্তিষ্ক থেকে দেহ প্রান্তে প্রেরণ করে। মিশ্র স্নায়ু দেহের উভয় কর্মই সম্পাদন করে। সংবেদী স্নায়ু ইন্দ্রিয়ের পক্ষে বহির্বিশ্বের সংবাদ সংগ্রহ করে, আর গতিবাহী স্নায়ু মাংসপেশির পক্ষে তথ্যের ভিত্তিতে কাজ সম্পাদন করে। এই স্নায়ুতন্ত্র কার্যানুসারে ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। স্নায়ুকোষ উত্তেজকের সাহায্যে উদ্দীপিত হলে সেখানে এক ধরনের বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। এ অবস্থায় মস্তিষ্কের উত্তেজিত অংশটি ধনাত্মক বিদ্যুৎ ধর্মী হয়ে পড়ে। সেকেন্ডে 8 থেকে 13 স্পন্দনে আলফা, সেকেন্ডে 18 থেকে 25 স্পন্দনে বিটা এবং সেকেন্ডে 4 থেকে 5 স্পন্দনে ডেল্টা এর সন্ধান পাওয়া যায়। মস্তিষ্কের সম্মুখভাগে উত্তেজনা বা সুখ দুঃখ, পশ্চাৎভাগে দৃষ্টিশক্তি, নিম্নভাগে শ্রবণ আর মধ্যভাগে কথা বলার সম্পর্ক রয়েছে। স্নায়ুকোষ থেকে কোষান্তরে বহুদূর বিস্তৃত পারস্পরিক যোগাযোগ স্থাপন এবং সহযোগিতা সুশৃঙ্খলভাবে চলেছে। নিয়মিত তালে তালে অবিরাম দ্রুত সংস্থানিক পরিবর্তন ঘটে চলেছে। বিদ্যুৎ রাসায়নিক স্পন্দন অনুভূতির তরঙ্গ দৈর্ঘ্যগুলি সাধারণত 800 এবং 400 এর অন্তর্ভুক্ত। মস্তিষ্ক বিদ্যুৎ তৈরি করে কম কম্পনে এর ক্ষমতা থেকে সবচেয়ে বেশি। প্রতি সেকেন্ড 14 থেকে 21 বা এর বেশি কম্পনকে বিটা ওয়েভ, 7 থেকে 14 কম্পনকে আলফা ওয়েভ, 4 থেকে 7 কম্পনকে থিটা ওয়েভ এবং 4 বা এর কম কম্পনকে ডেল্টা ওয়েভ বলে। সম্পূর্ণ জাগরিত অবস্থাকে বিটা, আধো জাগরণ আধো সুপ্ত অবস্থাকে আলফা, ঘুমন্ত অবস্থাকে থিটা এবং গভীর ঘুমন্ত অবস্থাকে ডেল্টা লেভেল বলে গণ্য করা হয়। মন শরীরের সূক্ষ্মাংশ। অনুকূল প্রতিকূল অবস্থা এক জৈবিক জীবন ছন্দ। প্রথম ছন্দ শক্তি, শ্রম, ক্ষমতা, অধ্যবসায়, প্রতিরোধ, বিশ্বাস, সাহস। দ্বিতীয় ছন্দ আবেগ, অনুভূতি, স্নায়ু, ইনটুইশন, মেজাজ, আনন্দ, সৃজনশীলতা। তৃতীয় ছন্দ বুদ্ধি, সতর্কতা, স্মরণশক্তি, যুক্তি বিশ্লেষণ ক্ষমতা, প্রতিক্রিয়া, আশা, আকাঙ্ক্ষা। জন্ম মুহূর্ত থেকে জীবন ছন্দচক্রের ক্রমাগত ঢেউ চলতে থাকে। মস্তিষ্কের ক্ষমতা ও শক্তি এত বিশাল যে বিশ্বব্রহ্মাণ্ডের অসীমত্বের সঙ্গেই শুধুমাত্র এর তুলনা করা যেতে পারে। স্বভাবের সাম্য লাভ করতে মনের অস্থির অবস্থার পরিবর্তন সাধন করতেই হবে। ক্ষুধা, নিদ্রা, কাম, ভয়, ঈর্ষা, আত্মরতি প্রাণীর সহজাত প্রবৃত্তি, কিন্তু মানুষ জ্ঞানী, আর এখানেই তার বিশিষ্টতা। শয়ন, উপবেশন, ভ্রমণ, স্নান, দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন দেহের ধর্ম। রসনা, পিপাসা, ত্বক, উদর, কর্ণ, নাসিকা, চক্ষু, কর্মশক্তি নানা বিষয় দেহকে আকর্ষণ করে। স্বভাব যে কঠিন ভাব দ্বারা উপলাভ হয়। স্বলক্ষণ যে অনিত্য ও দুঃখের সাথে অনাত্মার কারণ উৎপন্ন হয়। স্বভাব ও স্বলক্ষণ দ্বারা উপলাভী ব্যবহার। দাঁড়ানো, বসা, গমন ও শয়ন 4 প্রকার দেহের প্রধান বিন্যাস। কাপড় পরিধান, খাদ্য গ্রহণ, শয়নাসন, চিকিৎসা শুধু শরীর ধারণ নিমিত্ত। তৃষ্ণা, কর্ম ও আহার নিরোধে রূপ নিরোধ হয়।
প্রজ্ঞা, বীর্য ও অন্য তিনের সমবায়ে মানব। চিন্তা, ধারণা, সংস্কার তথা মন দেহের অধীন। দেহই বিবেক ও বৈরাগ্যের জনক। নিজের স্বরূপ থেকে জ্ঞান, প্রাণ থেকে বল, ইন্দ্রিয় শক্তি, ক্রিয়া শক্তি উৎপন্ন হয়। মানুষ স্বভাবের অধীন, যে স্বভাবের অনুসরণ করে থাকে। জীবের বিবিধ ভাব, জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, মৃত্যু। দেহে অহংবোধ ও আত্মাভিমান জন্মায়। সৃষ্টিকল্পে সৃষ্টিকর্তা স্বভাব অনুযায়ী সত্তার আকৃতি প্রকাশ করে। সত্তার ধর্ম বা বৈশিষ্ট্য ব্যতিরেকে লোকাদিতে প্রকাশ অসম্ভব। সত্তার স্বভাব অপরিবর্তনীয়। মানুষের স্বভাব সহজাত। স্বভাব সহজে পরিবর্তন করা যায় না, শুধু তার গতিপথ বদল করা যায়। যে ব্যক্তি স্বীয় নফসের সাথে মিল না করেছে, সে কখনো আফসোস হতে মুক্তি পাবে না। দুটি হাত, দুটি কান, দুটি চক্ষু আর একটি মাথা আছে বলেই মানুষ মানুষ নয়। মন, হৃদয়, বিবেক, বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, মানব ও চিন্তা করার ক্ষমতা আছে বলেই মানুষ। মানুষ বেশিক্ষণ পুতুল নাচ নাচতে পারে না। মানুষের স্বভাবকে হয়তো সংস্কার করতে পারো, তাতে সময় লাগে। স্বভাবকে মেরে ফেলে মানুষকে পুতুল বানালে কাজ হয় মনে করা ভুল। মানবিক আচরণে বিমূর্ততার সৃষ্টি হয় নকল ব্যক্তিত্ব আরোপের মাধ্যমে। শীতল হৃদয়ের লোকের চোখ চঞ্চল। অন্যের মতো হবার বৃথা চেষ্টা ছেড়ে নিজের মতো হও। যাই ঘটুক না কেন, সরলভাবে, খোলাখুলিভাবে ধনাত্মক ভাবগুলি প্রকাশ করে ফেলো। অনন্তকালের তুমি এক অদ্বিতীয় সত্তা। পূর্ণ নিরপেক্ষ বিবেক, ধর্ম, স্বভাব প্রবৃত্তিকে জয় করে দেহ ও আত্মার চাহিদাকে সমান মর্যাদা দাও। পৃথিবীর কালে তুমি অদ্বিতীয়। নিজ ক্ষমতা নিজের মতো হতে চেষ্টা করো, এতে নিজের প্রতিভার বিকাশ ঘটবে, সময় বাঁচবে। অনুকরণে আনন্দ নাই, সুখ বা দুঃখ মনের। উত্তরাধিকারী সূত্রে মনোদৈহিক শরীর কতগুলি প্রবণতা লাভ করে। স্বভাব অভ্যাস দ্বারা প্রভাবিত। স্বভাব অনুযায়ী প্রত্যেকের একটি বিশেষ প্রবণতা থাকে এবং ব্যক্তি সে প্রবণতা অনুযায়ী কোনো আদর্শে উপনীত হবার পথ গ্রহণ করে। প্রত্যেক ব্যক্তির প্রকৃতিগত বৈশিষ্ট্যের জন্য একটি বিশেষ স্বভাব আছে। শরীর বর্তমান থাকলে প্রাণ, চেষ্টা, চৈতন্য, স্মৃতি সবই উপলব্ধি করা যায়। স্বাভাবিক ও নৈমিত্তিক দুই প্রকার দেহধর্ম। বেঁচে থাকা, মৃত্যু দুটি সহজাত প্রবৃত্তি। কাম শক্তিরূপ উত্তেজনা বা আক্রমণাত্মক ব্যবহার বেঁচে থাকা ও মরে যাওয়ার প্রবৃত্তি জাগ্রত করে। জীবন প্রবৃত্তি মানুষের ক্ষুধা, তৃষ্ণা, যৌন প্রজনন, ভালোবাসা, আকাঙ্ক্ষা ইত্যাদি চাহিদার মূলে সক্রিয়। মানুষের অবচেতন মনে মৃত্যুবরণের ইচ্ছাও সদা সক্রিয়। প্রবাহমান জীবনের প্রতি উৎসারিত হৃদয়ের গভীর অনুরাগ রঞ্জিত ভালোবাসা হচ্ছে জীবন এষণা। করুণ অতীত পর্যবসিত আক্রমণ, ধ্বংস ও মৃত্যুর অবদমিত সুপ্ত আকাঙ্ক্ষা হচ্ছে মরণ এষণা। জীবন এষণার শক্তি শেখায় গঠন করতে, যা আত্মরক্ষা ও বংশ রক্ষার মূল উপাদান ও ভালোবাসার প্রবৃত্তি। এর তাগিদেই যৌন আকাঙ্ক্ষা উজ্জীবিত হয়। খাদ্য অন্বেষণ, নীড় রচনা, বসন, বয়স, পরিবার প্রতিপালন, সন্তান উৎপাদন ইত্যাকার সকলই এই এষণার ফলশ্রুতি।
আক্রমণ, ধর্ষণ, আত্মহনন, অপরকে পীড়ন ও বিদ্রূপ করা, আত্মপীড়ন ইত্যকার সকলই মরণ এষণার লক্ষণ। লিবিডো বা এষণা হলো যৌন মানস শক্তি এবং বিভিন্ন জীবন তৃষ্ণা ও উদ্যমের প্রেরণা। মানুষ জন্মগতভাবেই একটি নৈতিক সত্তা, কর্ম ও সংগ্রাম যা জীবনের অনিবার্য পূর্বশর্ত। চিন্তা ও কর্মে প্রজ্ঞা দ্বারা আবেগপ্রবণতাকে নিয়ন্ত্রণ করাই জীবনের লক্ষ্য। স্বভাব কর্মের ধর্মই প্রকৃত ধর্ম। মানবীয় স্বভাব কতগুলি সংস্কার দ্বারা নিয়ন্ত্রিত। এই সংস্কার ও সংকল্প অনুসারে কাজ করাই যথার্থ স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছা। মন হচ্ছে রাজা, শরীর হচ্ছে প্রজা। তাকে অভিভাবক ও রাখাল তুল্যভাবে রক্ষণাবেক্ষণ করবে। রাজ্যের জন্য রাজা মন্ত্রী আবশ্যক। তদ্রূপ আল্লাহ পাকের কাছে মনুষ্য দেহ এবং তার বুদ্ধি বিবেক আবশ্যক। ক্ষুধা পিপাসা, কামরোধ, লোভ, ঈর্ষা, অহংকার রূপ প্রজাকে একমাত্র আত্মরূপ রাজাই পারে স্বশাসনে রাখতে। শাসক প্রজার অভাব স্বভাব আচার ব্যবহার ও তার ভালো মন্দের জ্ঞান সম্যক রূপে না রাখলে সুশাসন ও সংস্কার সাধন সম্ভবপর নয়। মানব দেহ সম্পর্কেও তদ্রূপ। শিশু পরিপুষ্ট হয় দুধ দ্বারা, মানুষ পরিপুষ্ট হয় স্বভাব দ্বারা। মানুষের স্বভাব ও প্রকৃতি বিভিন্ন ধরনের। স্বভাব তার প্রকৃতি অনুযায়ী চলে। স্বভাববশত ঘটনা সংঘটিত হয়। দৃশ্য সুন্দর, কিন্তু মানব স্বভাব তার চেয়েও সুন্দর। কথা তৈরির বহু আগেই আমাদের স্বভাব তৈরি হয়ে গেছে। কথা থেকে যাবার বহু পরেও আমাদের স্বভাব বেঁচে থাকবে। স্বভাবের প্রতিবাদ করাও যা, আর তপ্ত লোহার হাত বুলিয়ে তাকে ঠান্ডা করতে যাওয়াও তাই। তাতে বীরত্ব থাকতে পারে, কিন্তু আরাম নেই। প্রকৃতিগতভাবে সব মানুষই প্রায় এক। মানব স্বভাব সর্বত্রই একরকম। বাস্তব ক্রিয়াকর্মেই তাদের মধ্যে সৃষ্টি হয় দুস্তর ব্যবধান। মানুষের প্রকৃতি বিচিত্র। কতকের কল্পনা খেয়ালি ও উচ্ছৃঙ্খল, মন নির্দয়, বিচার বুদ্ধি বিকৃত। অভদ্র ও বর্বর লোক প্রকৃতপক্ষে যা বর্বরচিত তা ছাড়া কিছু গ্রহণ করে না। কতক পুরাতন সেকেলে জিনিসে আনন্দ পায়। কেউ এত খিটখিটে ও গোমরামুখ যে সে কোনো আনন্দ, স্মৃতি বা খেলাধুলা সহ্য করতে পারে না। কেউ এত রুচিবর্জিত যে কোনো ঠাট্টা বিদ্রূপ তার সহ্যের বাইরে। কতক এত ভীতু ও নির্বোধ যে একটি তীক্ষ্ণ মন্তব্যে পাগলা কুকুরের পানির ভয়ের চাইতে বেশি ভয়। কতক এত অস্থির ও দ্বিধাগ্রস্ত হয়ে ঘণ্টায় ঘণ্টায় মন পরিবর্তন হয়। সচল সক্রিয় জীবনের স্বরূপ নির্ণীত হয় তার চলাফেরা, উঠা বসা, ক্রিয়াকর্মে, চিন্তাভাবনা, বিশিষ্ট ভঙ্গির ভেতর দিয়ে। এ বিশিষ্টতা তাকে দেয় সক্রিয়তা। বংশের বৈশিষ্ট্য নিয়া প্রত্যেককে জীবনযুদ্ধে প্রবৃত্ত হতে হয়। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সাথে যুদ্ধ করতে করতে তার এই উত্তরাধিকার বিনষ্ট হতে পারে, সমৃদ্ধ হতে পারে, ঈষৎ পরিবর্তিত হতে পারে, কিংবা যেমন ছিল তেমনি থাকতে পারে। কিন্তু এই উত্তরাধিকারের প্রভাব অতিক্রম করার উপায় নাই। শুভ অশুভ, মঙ্গল অমঙ্গলের সাথে মানিয়ে চলার উপায় মানুষকে খুঁজে বের করতে হবে। কোনো নির্দিষ্ট সময়ে মানুষের আবেগ মিশ্রিত অনুভূতি হচ্ছে তার স্বভাব, অভিজ্ঞতা ও ঘটমান পরিস্থিতির সংমিশ্রণ। মানুষের অস্তিত্বের সাথে যুক্তি, ঘৃণা, ভালোবাসা, শক্তি, আকর্ষণ, বিকর্ষণ,
অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আবেগ বৈশিষ্ট্য সাপেক্ষ ও শিক্ষাদান সাপেক্ষ। নৈর্ব্যক্তিক ও সক্রিয় অবচেতন মনের দুইটি ভাগ। জন্মসূত্রে প্রাপ্ত জীবনী শক্তি যা দ্বারা আত্মরক্ষা ও বংশবৃদ্ধি ঘটে তাকে নৈর্ব্যক্তিক সত্তা বলে। বাবা মা শিক্ষক ও পরিবেশের সংস্পর্শে যে সত্তা গড়ে ওঠে তাকে সক্রিয় সত্তা বলে। এ দুই সত্তার সংকট থেকে মনোবিকার ও অসুখী ভাবের জন্ম। গতিশীল ইচ্ছাশক্তি স্বাধীন পরিবেশে সৃষ্টি ও ভালোবাসায় নিজেকে প্রকাশ করে। পারিপার্শ্বিক শৃঙ্খলার বন্ধনে অবদমিত এই ইচ্ছাশক্তি বিনাশিকতা ঘৃণা দেহ ও মনের অসুস্থতায় রূপ নেয়। অবরুদ্ধ সমাজের জন্য এরূপ ব্যক্তি বিপজ্জনক। আবেগ প্রকাশ বাধাপ্রাপ্ত অবদমিত ও কঠোরভাবে নিয়ন্ত্রণের ফলে ব্যক্তি বিকারগ্রস্ত হয়ে পড়ে, নিজের অজান্তেই, যা অন্যের জন্য সমস্যা সৃষ্টি করে। অপরদিকে স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে আবেগ প্রকাশে আন্তরিকতা সর্বজন প্রীতি বৃদ্ধি পায়, ফলে আগ্রাসীভাব হ্রাস পায়। ব্যক্তি তার জীবনের অর্থ ও সারতত্ত্ব নিজে নির্ধারণ করে। আত্মোপলব্ধি অনুসারে তার স্বাধীনতা উপভোগ করে। তার প্রয়োজনেই সে সমাজবদ্ধ জীবনের রীতিকে সমীহ করে তাল মিলিয়ে চলে। যে মুক্ত সে সুখী। যে সুখী সে প্রেম করে ঘৃণা করে না, ফলে সে অন্যের জন্য কিছু করতে পারে ইতিবাচক জীবনযাপন করতে। আবেগীভাবে যারা মুক্ত তাদের স্বাভাবিক বৌদ্ধিক বিকাশ ঘটে। ব্যক্তি স্বাতন্ত্র্যের ফলে সে নিজ সাফল্যে সুখী হবে এবং অন্যের সাফল্য ঈর্ষাপরায়ণ হবে না। নিষ্ঠুরতা ও বন্ধুত্বহীনতা মানুষকে যে কোনো দিকে পরিচালিত করতে পারে। সাধারণ শিক্ষা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সঠিক সুযোগ সুবিধা ও যথার্থ দক্ষতার ব্যবস্থা বিশেষ খাতে চালনা করা হলে অল্প মানুষই নির্দয় ও নিষ্ঠুর হতো। নিষ্ঠুরতার চাইতে ভালো কিছু অর্জন করতে সমাজ জীবনে বিশেষ নিরপেক্ষতা প্রয়োজন। সব মানুষেরই কিছু কাঠিন্য আছে, আর আছে শৌখিনতা। এগুলি সাধ্যের বাইরে গেলেই সে কঠিন হয়। মানব স্বভাব শিক্ষার চেয়ে অধিক শক্তিশালী। স্বভাব যায় না বলে খাসলত যায় না মলে। মানব স্বভাব কখনোই সম্পূর্ণ জয় করা যায় না, কারণ তা দুর্জ্ঞেয়। নিজেকে বিকৃত না করে যে ভাব ত্যাগ করা যায় না তাই স্বভাব। মনের বিচারে স্বভাবটাই গণ্য। আমার অনুভূতি উপলব্ধি, আমারই এতে অন্যের এতটুকু অংশ নাই এবং ওই অনুভূতিটুকুই আমি। আমরা পারিপার্শ্বিককে যেমনভাবে গ্রহণ করি আমাদের অনুভূতি সেইভাবে তৈরি হয়। স্বর্গ নরক সবই ভেতরের অনুভূতি দ্বারা লব্ধ। অনুভূতি কী রকম হবে তা নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থাকে আমরা কিভাবে গ্রহণ করছি তার উপর। নিয়ন্ত্রিত অনুভূতিকে দ্রুত অনুসরণ করে ক্রিয়া। বাস্তবিক ক্রিয়া আর অনুভূতি একসঙ্গেই চলে। অনুভূতির বাস্তব সত্তা নাই। অনুভব নিরপেক্ষ স্বপ্রকাশ। চেতনা এরই নিম্নতর মাত্রার প্রকাশ। কোনো উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার ফলে আমাদের দেহ মনে হাসি কান্না রাগ ইত্যাদি যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে অনুভূতি বলে। সৎ অসৎ সৎসৎ নসৎ ন অসৎ এ সকল বিকল্প মুক্ত অনুভূতি সহজ অনুভূতি। আবেগ বা অনুভূতি প্রীতিকর ও অপ্রীতিকর। আবেগ সৃষ্টি হলে শরীরে অনেক পরিবর্তন আসে। এই আবেগের জন্য মানুষের চরিত্রে বৈচিত্র্য সৃষ্টি হয়।
বয়োবৃদ্ধির সাথে স্নায়ুর নিয়ন্ত্রণ স্থাপিত হয়, ফলে আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আবেগের প্রকাশকে নিয়ন্ত্রণের চেয়ে আবেগের উদ্দীপককে নিয়ন্ত্রণ করতে শেখা প্রয়োজন। আবেগ তৈরি হয় ভালোবাসা আর রাগের সংমিশ্রণে। আবেগ বলতে যদি নিজের প্রতি সত্যনিষ্ঠ থেকে কর্মশক্তি আর গতির সমন্বয় বোঝাতো এবং নিজের আবেগ ও বুদ্ধিকে যদি নিজের পক্ষে ব্যবহার করা যেত, তবে কতই না ভালো হতো। তুমি শুধু নিজেরে আবেগের দর্শক হও, প্রতিক্রিয়া করো না বা প্রতিক্রিয়া দেখিও না। তোমার আবেগ তোমার ভিতরেই থাকুক। চিন্তাগুলিকে আবেগতাড়িত না করে বুদ্ধি বিবেচনা দিয়ে চিন্তা করা শিখতে হবে। অথচ বেশিরভাগ চিন্তার উৎস হচ্ছে ভয়। চিন্তা করার সময় আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগ দিয়ে চিন্তা করো না। ভয় আর লোভ হচ্ছে ফাঁদ। ভয়ের কারণ অন্বেষণ করে লোভ, দুর্বলতা আর দুর্দশাগ্রস্ত দিকের মোকাবিলা করাই এর থেকে নিষ্কৃতির রাস্তা। বুদ্ধি দিয়ে সঠিক চিন্তাধারা বেছে নিয়ে অর্থাৎ মস্তিষ্ক দিয়ে এই রাস্তা খুঁজে বের করতে হয়। নিরাপত্তাহীনতা, কোনো কিছু হারাবার বা না পাওয়ার অনিশ্চয়তা, ভীতি, উদ্বেগ, ক্রোধ অনুভূত হয়। স্নেহ, ভালোবাসা, অধিকার হারাবার অক্ষমতায় হিংসা অনুভূত হয়। মানুষের মেজাজ মর্জির সাথে দৈহিক গঠনের একটা সম্পর্ক আছে। যাদের দৈহিক গড়ন গোলাগাল ও খাটো ধরনের, তারা খুব তাড়াতাড়ি তাদের মেজাজের পরিবর্তন করে, কখনো অতি বিষণ্ণ, কখনো অতি উল্লসিত। যাদের দৈহিক গড়ন লম্বাটে ও হালকা পাতলা ধরনের, এরা শান্তশিষ্ট অন্তর্মুখী। অধিকাংশ ব্যক্তি এই দুই ধরনের ব্যক্তিত্বের সংমিশ্রণ। অনুভূতি মাত্রই আত্মচেতনা, অভিজ্ঞতার একটি গুণ। স্থায়ী স্বভাব কিংবা স্থির প্রবণতা বলে মানুষের কিছু নেই। আমার অনুভূতি, উপলব্ধি ও স্মৃতিশক্তি বস্তুনিষ্ঠ জগতের একটা অংশ। মানুষের অভ্যন্তরীণ অনুভূতি বাহ্যিক অনুভূতি দ্বারা বোঝানো সম্ভব নয়। নিজের মধ্যে সেই অনুভূতির শক্তি বা ক্ষমতা থাকলে দুনিয়ার সমস্ত জ্ঞান একত্র করলেও বোঝানো যাবে না। এমন কিছু অনুভূতি রয়েছে যাকে সময় মুছতে পারে না। প্রকৃতিতে যেমন এক ঋতুর পর আরেক ঋতু আসে, মানুষের মনেও তেমনি বয়সে এক এক অনুভূতি জাগে। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনের অনুভূতিও পরিবর্তন হয়। মানুষ সুখের সময় যেমন দুঃখের সময়ও তেমনি ভেতর থেকেই অনুভূতির তাগিদ পায়। নিকৃষ্ট জীব অপেক্ষা উৎকৃষ্ট জীবনের অনুভূতি প্রখর। নিকৃষ্ট মানুষের চেয়ে উৎকৃষ্ট মানুষের অনুভূতি তীক্ষ্ণ। দয়া, স্নেহ, মায়া যেমন মানুষের একটি দিক, তেমনি নির্মমতা, নৃশংসতাও মানুষেরই আর এক দিক। শৈশব হতেই সে প্রবৃত্তি মানুষ আপন বুকে পুষ্ট করে তুলে। আমাদের প্রয়োজনীয় আশ্রয় তৈরি হয় সচেতন অনুভূতির থেকে নয়, বরঞ্চ মথিত আবেগ দিয়েই। প্রেম কিংবা পীড়ন, লোভ কিংবা অসূয়া, ক্রোধ কিংবা সহিষ্ণুতা, ক্ষমা কিংবা প্রতিহিংসা, অনুগত্য কিংবা কৃতজ্ঞতা প্রভৃতি জৈব বৃত্তি। প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া দেশভেদে আলাদা হয় না, ব্যক্তিভেদে মাত্রার তারতম্য হয় কেবল। বিভিন্ন ঋতু মানুষের অনুভূতি ও চেতনার উপর বিভিন্ন প্রকার ফেলে। রক্তপ্রবাহের শর্করা ও অক্সিজেনের পরিমাণ, জলীয় পদার্থের পরিমাণ, খাদ্যপ্রাণ ও অন্যান্য রাসায়নিক পদার্থ আমাদের ব্যবহার নিয়ন্ত্রিত করে। আবেগ এবং আচরণ আত্মনিয়ন্ত্রণাধীন। হাসি, কান্না, আনন্দ, বেদনা, রাগ, অভিমান, ভীতি, বিস্ময় আবেগের দৃষ্টান্ত। অবিমিশ্র উত্তেজনা
ক্লেশ, আনন্দ, ক্রোধ, ভীতি, উল্লাস, প্রীতির উন্মেষ ঘটে। বয়োবৃদ্ধির সাথে সাথে আবেগের সময় নানা রূপ শারীরিক পরিবর্তন হয়। বাসনা, সুখ ও বেদনা মানুষের মৌলিক আবেগ। স্মৃতি ও প্রত্যাশার সংযোগে মৌলিক আবেগ থেকে অন্য সকল আবেগের সৃষ্টি হয়। আবেগ ব্যতীত কাজ ও কাজ ব্যতীত সমাজ চলতে পারে না। পুরুষ এবং নারী উভয়ই যতটা না যুক্তিবৃদ্ধিতে চলে তার চেয়ে বেশি চলে আবেগ তাড়িত হয়ে। আবেগ না থাকলে ভালোবাসার হৃদয় পূর্ণ হয় না। আবেগ না থাকলে সৃষ্টি করা যায় না। খাদ্যের পর দৈহিক চাহিদা প্রধান, এরপর মনের স্থান। মনের ক্ষুধার চাহিদা না মেটানো হলে মন মরে যায়। মানুষ তখন মনহীন জড় পদার্থে পরিণত হয়। যে মানুষের ভাবাবেগ নেই সে বোধহয় রোবট। পুরোপুরি মনুষ্যত্বহীন হয়ে যায় সে মানুষ। ভাবাবেগ হলো সার্বজনীন মানবতা। ভাবাবেগ ব্যাপারটা শারীরিক। এছাড়া ধর্ম, ইতিহাস, প্রেমের ঘটনা, কলা ইত্যাদি সব অনর্থক হতো। একই বাধা এক এক সময়ে বা পরিবেশে এক এক রকমের ভাবাবেগের জন্ম দিতে পারে। ঠিক বা ভুল কোনো কিছু একটা করলে শারীরিক উত্তেজনা অনেকখানি প্রশমিত হয়। অন্যথায় মনের মধ্যে দমিয়ে রাখা ভাবাবেগ শাঁখের করাতের মতো। আবেগ প্রকাশে কুশলী হও। আবেগ হলো এক ধরনের আচরণ, একটি অর্থপূর্ণ ক্রিয়া, কোনো উদ্দেশ্য বা লক্ষ্য লাভের উপায়। আবেগ কোনো না কোনো প্রকার রূপান্তর সূচিত করে। কল্পনা আবেগকে বাঁচিয়ে রাখে। জীবের পরিপূর্ণ অবস্থায় সারা বৃহৎ এবং অবসাদের সময় সারা ক্ষীণ হয়। বাহ্যিক উত্তেজনা বন্ধ হলে স্পন্দন বন্ধ হয়ে যায়। তেজস্বী অল্প আঘাতে পূর্ণ সাড়া দেয়, দুর্বল বহু আঘাতেও নিরুত্তর থাকে। আঘাতের মাত্রা অনুযায়ী উত্তেজনা প্রবাহের হ্রাস বৃদ্ধি ঘটে। দেশ কাল কেন্দ্রীয় প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনে সহজাত প্রবৃত্তির পরিবর্তন ঘটে। কিন্তু ইন্দ্রিয়কে আঘাত করার ফলেই সৃষ্টি হয় জীবনের সব অনুভূতি। জীবনের নিগৃঢ় সত্যটি হচ্ছে কখনো এমন আবেগকে প্রশ্রয় না দেয়া যা অশোভন। আবেগ যদি চিন্তার দ্বারা সমর্থিত না হয় এবং বুদ্ধির দ্বারা পরিবেশিত না হয় তবে সে আবেগ কুহেলিকাই সৃষ্টি করতে পারে, জীবনের সম্ভাবনা জাগায় না। আবেগকে কখনো প্রদর্শন করা যায় না অথবা প্রমাণ করা যায় না। প্রবল বাসনাকে মানুষের হৃদয় পরিবর্তিত হয় ভালো অথবা মন্দ আবেগে। আবেগ হলো অশেষ, যত এর প্রকাশ ঘটবে ততই আরও প্রকাশিত হবে। কোনো আবেগই ঢেউয়ের চেয়ে বেশি কিছু নয়। অশোভন আবেগকে জীবনে কখনো প্রশ্রয় দিও না। ক্ষতিকর ভাবাবেগ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।